রাগ সংবরণ করে মেহেরাব থেমে গেল। সে ফুঁসছে। জেসির চোখ টলমলে, থমকানো গলায় জানতে চাইল। ব্লাস্ট? সেই কথা সম্পন্ন করেনি মেহেরাব। জেসিকে ছুঁড়ে ফেলার মতো ছেড়ে দিয়ে বলে গেল, বিয়ে করতে ইচ্ছে হয়েছে, বিয়ে করছো, এখানে মেনে নিয়েছিলাম। তোমাকে কখনো খোঁটা দিয়েছি? টর্চার করেছি কেউ? কষ্ট রেখেছি? চোখ নামিয়ে দুদিকে মাথা ঝাঁকায় জেসি। টুপ করে অশ্রু গড়িয়ে পড়ে। মেহেরাব ফের বলল, কষ্টে রেখেছি? এরপর তোমার মনে হলো তুমি ভুল করছো, শুধরে নেওয়া উচিত, তাই মুক্তি দিয়ে চলে এলে। মানে, মন চেয়েছিল বিয়ে করলে, পরে ভুল বুঝতে পেরে চলেও এলে। এখানে ইনক্যাক আমার ভূমিকা কোথায়? আনসার মি। শেষোক্ত ধমকে জেসি কেঁপে উঠল। মেহেরাব থেমে নেই। যে মুহূর্তে আমার নামে কবুল পড়েছিলে, সে মুহূর্ত থেকে দুজনের সম্পর্ক বাঁচিয়ে টিকিয়ে রাখা বা বিচ্ছেদের জন্য দুজনের সম্মতির প্রয়োজন পড়ে। মেবি নিয়েছিলে আমার সম্মতি? ছেড়ে আসার মতো এত বড় স্পর্ধা দেখানোর আগে জানিয়েছিলে আমায়? জেসি ফুপিয়ে কেঁদে উঠল। হাতের উল্টো পিঠে চোখ মুছে অশ্রুসিক্ত চোখ তুলে চায়। মেহেরাব নজর সরিয়ে নিল তড়িৎ। স্টপ ক্রাইং, আই ডোন্ট লাইক দিস হ্যাবিট। ধমকে কথাটি বলল। ফাঁকে টি টেবিল থেকে টিস্যু নিয়ে এগিয়ে দিল। জেসি চোখ মুছে নাক টানি। কেটে যায় মুহূর্ত। দুজন চুপচাপ দাঁড়িয়ে রয়। বিয়ে যেহেতু স্বেচ্ছাই করেছো, বিচ্ছেদ আমার চাওয়াতে হবে। একা একা তো জীবন কাটানো সম্ভব না। তুমি চলেও এলে, একসময় কাউকে না কাউকে লাইফ পার্টনার করতে হবে। এর চেয়ে বরং তোমার সাথে একটা জীবন পাড়ি দিয়ে দিই। এতক্ষণের গম্ভীর কঠোর ভাবটা কমে গিয়ে তার স্বরে শীতলতা ধরা দিল। জেসি মুখ খুলল। যাকে ভালোবাসেন না, যার জন্য আপনার চোখে কোনো মায়া নেই, ভালো লাগা নেই, তার সাথে এক জীবন কিভাবে পাড়ি দেবেন? খানিক আগের উগ্র মেহেরাব এখন শান্ত ও সৌম্য। ধীর পায়ে কাছে এসে নিঃশব্দে জেসির মাথার পিছে চুলে হাত গলিয়ে নিকটে এনে অধরে অধর জোড়া ডুবিয়ে দিল আকস্মাৎ। কোনো পূর্ব ইঙ্গিত ছাড়াই। জিসান তড়িৎ করে ল্যাপটপ ফোল্ড করে গলা খাকারি দিয়ে কপালে হাত ঘষে। ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে নেয়। এরপর দম বন্ধকার প্রলম্বিত এক চুম্বন শেষে ছাড় দেওয়া হয় জেসিকে। ছাড়া পেয়ে উল্টো ঘুরে মুখে হাত চেপে হাঁ করে শ্বাস ফেলতে লাগে সে। মনে হচ্ছে শ্বাস আটকে আছে। শরীরটা অস্বাভাবিক কাঁপছে। বুকে হাত চেপেও হৃদযন্ত্রের ধরফর থামাতে ব্যর্থ জেসি। মেহেরাবের স্বর ভেসে আসে, এবার কি মনে হচ্ছে? শুনেছি হৃদয়ের কোনো ফিলিংস না থাকলে এভাবে দীর্ঘ সময় কিস করা যায় না। দুহাতে জামা খামচে ধরে লজ্জায়। ঠোঁট কামড়ে ধরে জেসি। পিছু ঘুরল না। একটু আগে যে মেহেরাব তাকে কাছে টেনে নিল, ছুঁয়ে দিল, সেই মেহেরাবকে বড্ড অচেনা ঠেকছে। যতটুকু সময় বলেছিল ল্যাবে পৌঁছাতে ততটুকু সময় লাগলো না সিয়ামের। এসেই সোজা জিসানের কেবিনে চলে এলো। হাতের ফাইলটা দেখালো জিসান। এরপর বুকে হাত বেঁধে শটান দাঁড়িয়ে থাকে। রিপোর্টে বারবার নজর হাঁটিয়ে সিয়ান ফ্যালফ্যাল করে জিসানের দিকে চেয়ে বিস্ময় সমেত বলল আচমকা, আশফিয়ান বন্যাস ডিএনএ ম্যাচ উইথ জোসেফ জোয়াদ্দার। ইয়েস, রিপোর্ট আমাদের সেটাই তো বলছে। এ আবার কেমন টুইস্ট? আমাদের কোথাও ভুল হচ্ছে না তো? তুই শিওর টেস্টের জন্য যা পাঠিয়েছিলাম তা দুজনেরই, নাকি শুধুই বন্যর? অফকোর্স শিওর। ব্যাপারটা ওকে ইনফর্ম করতে হচ্ছে না এবার? হবে তো অবশ্যই, তবে ফেস টু ফেস। আজ মেহেদি উৎসব। ছোট বড় সকলেই মেহেদি পরছে। তোফাকে মাঝে রেখে মেহেদি পরিয়ে দিচ্ছে পার্লারের একজন। নোরা এক হাতে লাগিয়ে এক কোণে বসে খালি হাতে ফোনে গেম খেলছে। পাশে আরও দুটো বাচ্চা মেয়ে। আজকের জন্য তুফার ফোন তার হাতে তুলে দেওয়া হয়েছে। মাহিরের কল এসেছিল একবার। নোরার আবার দয়ার শরীর। গত কয়েকদিন ধরে বরকনের উপর হওয়া নির্মমতা সইতে না পেরে এবারে তুফাকে লুকিয়ে চুরিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে। সুখ শাড়ি পরছে, মেহেদি দেয়নি এখনও। উপর মহল থেকে নিষেধাজ্ঞা এসেছে বাহিরের কারো কাছে যেন মেহেদি না পড়ে। রাতে তার বেপরোয়া আশিক নিজের হাতে পরিয়ে দেবে। রুমে তখন বর্ণ ছিল না। সুখ আপাতত মেরুন রঙা একটি শাড়ি গায়ে জড়িয়ে রুম থেকে বেরোলো। দুপা বাড়াতে হয়নি। তন্মধ্যে বর্ণ কোত্থেকে ছুটে এসে পুনরায় রুমে ঢুকিয়ে দরজা আটকে দিল।
সুখ চরম বিরক্তি দেখিয়ে মুখ তুলে জানতে চাইল ইশারায়। সমস্যা কি? হুটহাট এভাবে রুমে টেনে আনলেন কেন? বর্ণ জবাব দিল না, চেয়েই রইল অপলক দৃষ্টিতে সুখের চোখে। ঠোঁটের নড়চড়, মুখশ্রী, শরীরের প্রতিটি অঙ্গ যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। লজ্জা ঘিরে ধরে সুখকে। হাতে হাত ঘষে মুখ নামিয়ে নিতে গেলে বর্ণ পুনরায় থুতনি চেপে উপরে তুলে দিয়ে কাছাকাছি এসে বলল, নিচে যাবি এভাবে? কিভাবে? বর্ণ চুপ রয়। প্রত্যুত্তরে হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে পিছমোড়া আড়াআড়ি করে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে পুনরায় বলল। এভাবে যাবে? সুখ লাজুক হেসে উপর নিচ মাথা দুলাতেই সে বলল। দেন লেটস হ্যাভ আ কিস। হতবাক হয়ে তাকালো সুখ। ছাড় পেতে ছটফটানি শুরু করে দেয় তৎক্ষণাৎ। বর্ণ বলল, শৈল মাছের মতো করছিস কেন? আমি তোর হাজব্যান্ড হই, নট এ স্ট্রেঞ্জার। অধিকার থেকে তো বঞ্চিত রেখেছিস। যা, যে একটা জোর জবরদস্তি আদায় করছে তাতেও এত ছটফট। সুখ ফ্যাকাশে মুখ করে অসন্তুষ্টিতে ঠোঁট উল্টে করুণ চোখে চেয়ে রইল। কাজিন বানরগুলো খুব চতুর। প্রতিটি সাজ অনেক সূক্ষ্ম চোখে পরখ করে তবেই তার সঙ্গ ছেড়েছে। এখন সাজ এলোমেলো করে তাদের সামনে গেলে বর্ণময় আদর দিয়েছে কিভাবে আমাদের একটু বলতো? আরও এই সেই বলে মজা লুটবে সবাই। এই পাষণ্ড পুরুষকে কিভাবে বোঝাবে সেসব। বর্ণ ভ্রু নাচিয়ে জানতে চাইল। কিছু বলতে চাস? ঠোঁট নেড়ে সুখ। হ্যাঁ। বর্ণমুখ এগিয়ে নিয়ে এলো। সব মনোযোগ সুখে ঠোঁটে আবদ্ধ। সেদিকে চেয়েই নেশাক্ত সুরে বলল, বল, শুনছি। ছেড়ে দিন না। থেমে গিয়ে বর্ণ এক ভ্রু তুলে বলল, এটাই বলার ছিল তোর? হ্যাঁ। তুই ছাড়তে বললে আমি নীরবে ছেড়ে দেব, এটা বিশ্বাস করিস? না। সুখ দুদিকে মাথা ঝাঁকায়। বর্ণ ঠোঁট বাঁকিয়ে হেসে শীতল গলায় বলে, এটা আসফিয়ান বর্ণর কাজের প্রতি অন্ধবিশ্বাস নাকি অবিশ্বাস? পরপরই সুখের ঠোঁটের কোণে চুমু এঁকে মুখ সরিয়ে আনে সে। তার হাত ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলে, ফিরে এসে যেন হাত এমনই ফ্রেশ দেখি। আজ ফুলের হাতে মেয়েদের আঁচড় তুলবে সঙ্গে আসফিয়ান বর্ণ। করেজ সেট হার্ট। অবশেষে বর্ণর বন্দিনী থেকে ছাড় পেয়ে নিচে নেমে এলো সুখ। বাড়িতে অতিথিদের সরাগম। হাঁটার ফাঁকে ফাঁকে অনেকের সাথেই টুকটাক কথা হয়ে গেল। খিদে পেয়েছে খুব, পেট ছুঁছু করছে যেমন। রুবায়াত রান্নাঘরে ব্যস্ত ছিলেন। খালামণিদের ভিড়িয়ে আম্মুর পাশে গিয়ে অল্পক্ষণ চেয়ে রইল। ভদ্রমহিলা আগে থেকে প্লেট ভর্তি খাবার তুলে রেখেছিল। প্লেট হাতে নিতে গিয়েও আশেপাশে পর্যবেক্ষণ করে হাত গুটিয়ে নেয় সুখ। বুঝায়, কাজ করতে অনেকেই আছে এখানে, চলো খাইয়ে দেবে আমায়। অনেকদিন তোমার হাতে খাইনি। অথচ কাল রাতেও খেয়েছে। রুবায়াত হাসলেন মুগ্ধ হয়ে। খালামণিরা বলাবলি করছে, সন্তান যতই বড় হোক মায়ের চোখে সে ছোটই রয়ে যায়। আমার একটা মাত্র মেয়ে, বিয়ে হোক বা একাধিক বাচ্চার মা, তবুও সে আমার কাছে সেই ছোট্ট বাচ্চাই থাকবে। কিছু কটু কথা শোনাতে ইচ্ছে হলো, তারা বলেনি আর কিছুই। সুখকে নিয়ে নিজের রুমে চলে এলেন রুবায়াত। তামিদ সাহেব তখন ছিলেন না। ভদ্রলোক বিয়ের তোড়জোড়ে ভীষণ ব্যস্ত। বেডে বসে সুখ প্রথমে আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরল। সুখের মুখে লোকমা তুলে দেওয়ার সময় তড়িঘড়ি করে অভ্র প্রবেশ করে। আয় তোকে খাইয়ে দিই। সুখু হাসি মুখে ইশারায় কাছে ডাকলো। ব্যস্ততা ভুলে অব্র সত্যি হা করে। রুবায়াত খুশি মনে তার মুখে লোকমা পুড়ে দিয়ে কাবার থেকে ওয়ালেট বের করে দিলেন। চলে যাওয়ার আগে আরেক লোকমা নিল অভ্র। পিছু থেকে রুবায়াত বললেন, নূরকে পাঠিয়ে দিস অভ্র, বাচ্চাটাও কিছু মুখে তোলেনি সকাল থেকে। আর চোখে চেয়ে পুনরায় নজর সরিয়ে আনে জেসি। বুকের ভেতরটা ইচ্ছে ছলকে ওঠে। পাশেই মেহেরাব। জেসির লজ্জা লাগছে প্রচুর। কেন কে জানে, আগে লোকটার পাশাপাশি এমনকি গা ঘেঁষে দাঁড়াতেও এমন লজ্জা বোধ করেনি। হয়তো মেহেরাবের সম্মতি ব্যথিত তাকে জ্বালাতন করতে পেরে ভালো লাগতো বলে। এখন মানুষটা রাখছে না তো, উল্টো ক্ষণে ক্ষণে ঠোঁট বাঁকিয়ে হেসে তাকে পর্যবেক্ষণ করছে। সময় দেখে নেয় জেসি। বিকেল 3:45 বেজে। ভাইয়া এতক্ষণে কেন যে এসে পৌঁছাচ্ছে না। জেসির হঠাৎ মনে হলো মেহেরাব এই মুহূর্তে তাদের বাড়ির অতিথি। মেহমানদারি উপলক্ষে কিছুই খেতে দেওয়া হয়নি। রয়ে শুয়ে জানতে চাইল, কিছু খাবেন? কি করে নিয়ে আসি কিছু?
মেহেরাব চট করে তার দিকে ফিরে ছোট ছোট চোখে তাকিয়ে বলল, বাড়িতে গেস্ট আসলে কিছু খাবেন করে দিই? এমন মতামত নিয়ে কি তাদের আপ্যায়ন করা হয় এদিকে? জেসি থতমত খেয়ে যায়। জোরপূর্বক হাসতে গিয়ে ঠোঁটে চিনচিনে ব্যথা অনুভব করে অস্ফুট স্বরে আহ করে উঠতেই দ্রুত ঠোঁটে হাত চাপে পরক্ষণে ফ্যালফ্যাল করে মেহরাবের দিকে চাইল। মানুষটা হাসছে মিটিমিটি, তর্জনীতে আঙ্গুল মৃদু কপাল চুলকে ঠোঁটে হাসি বজায় রেখে কণ্ঠ খাদে নামিয়ে বলল। ঠোঁট কেটে গেছে? আমতা আমতা করে জেসি উঠে গেল। আমি আপনার জন্য কিছু তৈরি করে আনছি। বসুন, ভাইয়া আসবে এক্ষুনি। রাতের আকাশে গুটি কয়েক তারাদের মেলা, রূপালী চাঁদখানাও উকি দিয়ে আছে তন্মধ্যে। বাইরে মেহেদি উৎসবে মেতে উঠেছে সকলে। ফুলে ফুলে ভরা বড় স্টেজ, মাঝে তুফাকে বসানো হয়েছে। ফটোশ্যুট চলছে। অতিথিরা একে একে স্টেজে উঠে তুফার পাশে বসে কেক কেটে ছবি ক্যাপচার করছে। মিউজিকে গানের সুর, আতশবাজির রোশনায়ে নিবাসের আকাশ ঝলমলে, আরও কত কি। ক্ষণকাল সবার মাঝে থেকে আইজা বাড়ির ভেতরে চলে এলেন, সোজা নিজেদের রুমে। এরপর দরজা ভিড়িয়ে চলে এলেন বেলকনিতে। সেখানে বন্য দাঁড়িয়েছিল আগে থেকেই, তার দৃষ্টি ওই নিচে, যেখানে হই হই রই রই আনন্দে মেতে উঠেছে সবাই। দূরে একাধিক মেয়েদের মাঝে সুখকেও চোখে পড়ছে। বন্যের দৃষ্টি তার দিকেই আবদ্ধ। ছেলেকে এখানে দেখে একটুও চমকালেন না আইজা, বরং নিঃশব্দে তার পাশাপাশি দাঁড়িয়ে নিজেও নজর নিবদ্ধ করলেন স্টেজে। প্রায় অনেকক্ষণ কেটে গেল নীরবতায়। এরপর মুখ খুলে বন্য অত্যন্ত স্বাভাবিকভাবেই বলল, বেশ কয়েকদিন আগে একজনের সাথে মিট হয়েছে, কিছুটা স্পেশাল ছিল সে আমার জন্য। ইউ মাইট নো হিম। আইজা মুখ ঘুরিয়ে ছেলের দিকে তাকালেন। বন্যের দৃষ্টি তখনও দূরের সুখের দিকে, মার দিকে একবারও চায়নি সে। ভদ্রমহিলা তপ্ত শ্বাস ছেড়ে জিজ্ঞেস করলেন, কে সে? বাতাসের সাথে মিলেমিশে মিউজিকের মৃদু শব্দ ভেসে বেড়াচ্ছে কানের আশেপাশে। সঙ্গীতের তালে তালে অনুভূতির জোয়ার ভাসিয়ে দিয়ে যাচ্ছে একাধিক মানব মন। কেউ কেউ আবার বিরক্ত বোধ করছে বটে। বর্ণ গালের দেয়ালে জিভ ঠেলে চুপ রয় সেকেন্ড কয়েক, এরপর নামটা উচ্চারণ করে। রিকাজ ফরাজি। আইজা থমকে গেলেন। বুকের ভেতরটা বোধ করি ধক করে ওঠে তার। স্তব্ধ হয়ে নির্বাক চেয়ে থেকে ঢোক গিললেন তিনি। বর্ণ এতক্ষণে সন্তর্পণে তার দিকে তাকায়। সে সময় ভীষণ নিষ্প্রভ ছিল ধূসর কালো মণি চোখজোড়ার চাহনি। আইজা বিচলিত হলেন, ছেলের বাহু ঝাঁকিয়ে অস্থির হয়ে বললেন, কি বলছে ওই লোক? বলো বর্ণ, চুপ থেকো না। এটাই যে আপনি আমাকে নিজ গর্বে ধারণ করেন না মিসেস শিকদার। বর্ণের মুখ নিঃসৃত বানিয়ে কর্ণকঠোরে পৌঁছাতেই ভদ্রমহিলা স্থির হয়ে গেলেন। তার বাখারা মুখের দিকে দৃষ্টি রেখে বর্ণ আরও বলল, আজ থেকে বহু বছর আগে যে ছেলেকে হারিয়েছেন তার প্রতিচ্ছবি আমার মাঝে খুঁজে নিয়ে আমাকে ভালোবাসা দেখিয়েছেন এত বছর। ও এইসবই বলেছে সে? বর্ণ নিশ্চুপ। আইজা বিচক্ষণ, তিনি বুঝে নিলেন রিকাজ ফরাজি, আজাদ শিকদার এবং তার মাঝে তৈরি ত্রিকোণ প্রেমের কথাও বর্ণের জানা হয়ে গেছে। এই নিয়ে তিনি কোনো প্রশ্ন করলেন না, শুধু কম্পিত গলায় জানতে চাইলেন, বাহিরের কেউ একজন এসব বলল আর তুমি বিশ্বাস করে নিলে? একবার উচিত ছিল না মাকে প্রশ্ন করা? দেশে বিদেশে ট্যুরের নাম করে ছেলের খুলছে যেতে, অথচ আমি ভাবতাম মস্ত বড় পৃথিবীকে কাছ থেকে দেখাতে, নতুন অভিজ্ঞতার সাথে পরিচয় করে দিতে আমাকে ঘুরিয়ে দেখানো হতো। প্রতি জন্মদিনে সবাই উইশ করতে উপস্থিত থাকতো, শুধু তুমি ছাড়া। আমার ত্রিসীমানা থেকে দূরে সরে নিজেকে রুমবন্দি রাখতে, ছেলের ছবি আঁকড়ে ধরে অঝরে কাঁদতে। নিঃসন্দেহে ছবিতে আমি ছিলাম না, ওই দিন আমার চেহারা দেখতে চাইতে না। নিশ্চয় ছেলেকে হারানোর পেছনে কোথাও না কোথাও আমি ছিলাম এবং আছি, এমন কিছু ভাবতে। আইজা কাঁদছেন, টুপটাপ চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। অশ্রুসিক্ত চোখে পলক ফেলে আচমকা চর বসালেন ছেলের গালে। বর্ণ কোনো প্রতিক্রিয়া দেখালো না এতে, কেবল তাকিয়ে থাকলো। ক্রন্দনরত গলায় তিনি বললেন, বছরের 364 দিন তোমাকে দিয়ে বাকি একটা দিন ছবির ছেলেকে দিয়েছি বলে তোমার বিশ্বাস হয়ে গেল ওই লোকটার কথা? আর কিছু যাচাই করার প্রয়োজন মনে করলে না? ছোট্ট বাচ্চার মতো অভিমান করে বাড়ি ছেড়ে পরিবার ছেড়ে দূরে চলে গেলে?
বর্ণ যেন আশার আলো দেখতে পেল। চেহারার গম্ভীর নির্বিকার ভাব ছেড়ে বাচ্চা বর্ণটির মতো মার হাত ধরে আচমকা ঝাঁকাতে ঝাঁকাতে উন্মাদের মতো বলল, মম, মম, ও যা বলেছে আর আমি যা শুনেছি সব মিথ্যে ছিল। মম। চোখের পানি মুছে আইজা গম্ভীর মুখে বললেন, সব সত্যি। ব্যাস এই একটা শব্দ বর্ণকে শান্ত নিস্তেজ করে দিল পুনরায়। মাকে ছেড়ে দিল নিমিষেই। হাঁটু গেড়ে বসে পরপর মার হাঁটু জড়িয়ে ব্যথাতুর গলায় বলল, এই জন্যই তোমার কাছে আসেনি। প্রশ্ন করুনি কোনো। তোমার মুখে নিষ্ঠুর কথাটা শোনার সামর্থ্য ছিল না আমার। মম, সবসময় যখন আমি ভাবি এই টাকা কড়ি গাড়ি বাড়ি নাম যশ ক্ষমতা সব মূল্যহীন, এর বাইরে আর কি আছে আমার? যেখানে গেলে হৃদয়ের তোলপাড় সেরে গিয়ে প্রশান্তি আসবে, ঠিক সে সময় মনে পড়ে আমার মম আছে, যার কোলে মাথা রাখলে পৃথিবী জয়ের মতো শান্তি পাওয়া যায়। সেই মমের মুখে আমি তার সন্তান নই কথাটা শুনতে কিভাবে ছুটে আসতাম বলো? চোখের কোণ ঘেঁষে অঝরে অশ্রু গড়িয়ে পড়ে আইজার। ফুপিয়ে কেঁদে উঠলেন তিনি। বর্ণ অস্থির হয়ে বলল, মামা জানত প্রকাশ না করলে আমার দুর্বলতা আমার পরিবার, আমার মম, তাই আমাকে ভেঙে চূর্ণ করতে এই চালটাই চালল। পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিল আমার এক লম্বায়। কান্নাগুলো গলায় এসে দলা পাকিয়ে আসছিল, তবু বহু কষ্টে গিলে নিলেন আইজা। ছেলের মাথায় মমতার হাত রেখে বললেন, হ্যাঁ, ও আমার ছেলেকে নিয়ে গিয়ে তার জায়গায় অন্য কাউকে রেখে গিয়েছিল, এটা সত্যি। হারানো ছেলেকে ফিরে পেতেও যখন যেই ঠিকানা দিত সেই ঠিকানায় ছুটে গিয়েছি, এমনকি দেশ থেকে বিদেশ পর্যন্ত, এটাও সত্যি। কিন্তু এর ভেতরে আরও একটি টুইস্ট লুকিয়ে আছে। মিস্টার আফশিয়ান বর্ণ। বর্ণ থমকায়। এই প্রথম সেটা তার মুখশ্রীতে ফুটে উঠেছে। উঠে দাঁড়ালো সে। মার দিকে কেমন করুণ চোখে চাইল। মম অচেনা কাউকে সম্বোধনের মতো নাম ধরে ডাকছে। মুহূর্তের পর করে দিলেন তাকে। সে বিরক্ত হলো কিংবা কল এড়িয়ে গেলেও আগের মতো বারবার করে ফোন দেবে না। ঢোক গিলল বর্ণ। চোখ দুটো রক্তাভ হয়ে আছে। গলা খাকারি দিয়ে বলল, আব্বু, আমি আসছি। কদম বাড়িয়েছিল কেবল। আইজা বললেন, সেদিন টুইন হয়েছিল আমার। বর্ণ থেমে গেল হঠাৎ। তড়িৎ পিছু ঘুরল। দুটো ফুটফুটে ছেলে হয়েছিল সেদিন। বলতে গিয়ে আইজার ঠোঁটে মুগ্ধকর হাসির রেখা ফুটে ওঠে। তিনি বললেন এরপর, রিকাজ ভেবেছিল একটাই, পাল্টে দিয়ে তাদের মধ্যে থেকে একজনকে নিয়ে চলে গেল সে ধরাছোঁয়ার বাইরে। অন্যজন তখন আমার কাছে নয়, আম্মার কাছে ছিল। বাচ্চাটা খুব তেজি ছিল কিনা সেই থেকেই কেঁদে বাড়ি মাথায় তুলতো। আদরে তার ভাগাভাগি চলবে না, পুরোটাই নিজের দখল করবে। তাই নাতের জন্য তুলে রাখা আদর সব তাকেই ঠেলে দেবে বলে আম্মা নিজের কাছেই প্রায়শই তাকে রাখত। রিকাজ কলে বারবার বলতো, তোমাদের একমাত্র সন্তান আমার হেফাজতে। তখন আমরা বুঝেছি টুইনের ব্যাপারে সে অবগত নয়। ভয়ে থাকতাম এই বুঝে সে এলো আর অন্যজনকেও নিয়ে গেল। তাই একদিন আম্মার সাথে আমার সেই ছোট্ট মানিককেও দূরে পাঠিয়ে দিলাম। ভালোবেসে তার নাম রেখেছিলাম। থেমে বর্ণের দিকে চেয়ে বললেন, আফশিয়ান বর্ণ। তারপর সে কোথায় যাকে রেখে গিয়েছিল? রিকাজ নিজের কৃতকর্মের কথা বুক ফুলিয়ে বলেছিল, কিভাবে তার বাবা মাকে মেরেছে কেবল সম্পদের লোভে। আমি মা, গর্ভে ধারণ না করলেও নিষ্পাপ শিশুটিকে অযত্নে রাখতে পারিনি। সে তো নির্দোষ, কিন্তু বেশি দিন আমাদের মাঝে সে থাকেনি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মাস দুয়েক পরে পৃথিবীর সাথে অভিমান করে চলে গেল না ফেরার দেশে। রিকাজের কাছে সেই সংবাদ পৌঁছাইতে দেইনি আমরা। তোমাকে আবারও নিজের কাছে ফিরিয়ে আনলাম। তাই তার ধারণা ছিল তুমি সেই বাচ্চাটি যাকে সে রেখে গিয়েছিল। আইজা ঠায় দাঁড়িয়ে থাকা বর্ণের দিকে চেয়ে বলল, তোমরা দুজন একসাথে জন্মেছিলে, ওর কথা কখনো উল্লেখ করার সাহস করতাম না। পাছে রিকাজ এসে আবার যদি সবটা এলোমেলো করে দিয়ে যায়। বছরের সব দিন তোমাকে দিয়ে শুরুর একটা দিন ওর জন্য উৎসর্গ করতাম। সবার উপস্থিতিতে তোমার সামনে দাঁড়ালে সেদিন আমার ভেতরের আহাজারিগুলোর লাগাম টেনে রাখতে পারবো না বলে রুমবন্দি থাকতাম। একদিনে জন্ম তোমাদের, অথচ একজন আমার বুকে, অন্যজন কোথায় কে জানে। তোমাকে আগলে রাখতে আমি আছি, কিন্তু সে কেমন আছে অজানা।
তোমাকে পরেও আদর করতে পারবো, কিন্তু তাকে বছরের একটা দিন তার ছবির সাথে জন্মদাত্রী মা হিসাবে কাটানোটা আমার ভুল? বর্ণ এসব প্রশ্নর উত্তর দেওয়া আর সময় আছে? সে তো এখনো পড়ে আছে মার সেই কথাতে। সে ছোট্ট মানিককেও দূরে পাঠিয়ে দিলাম, ভালোবেসে তার নাম রেখেছিলাম আফসিয়ান বর্ণ। আচমকা ভদ্র মহিলাকে জাপটে ধরল বর্ণ। ওহো আম্মু, আম্মু আমি তোমারই ছেলে। মাত্রই বললে না আম্মু তুমি আমার মম? সে কি বলতে কি বলেছে নিজেও জানে না। আইজা ঠোঁট কামড়ে হেসে পরপর শক্ত গলায় বললেন, নো মিস্টার আফসিয়ান বর্ণ, আমি কেউ নেই আপনার। বর্ণের চক্ষু শীতল হলো হুটহাট। আর তারও কিছু জানার আছে, যার উত্তর দেবে রিকাশ ফরাজি। ডান্স পারফরমেন্সের জন্য আলাদা স্টেজ করা হয়েছে। তুফাকে মাঝে দাঁড় করিয়ে দুলহান গানে কাজিনদের অধিকাংশ ডান্স করছে সেখানে। সুখ অদূরে চেয়ারে বসে অনেকক্ষণ ধরে বড় মার বেলকনিতে পর্যবেক্ষণ করছে। বর্ণকে তো সে চিনেছে, আধারে যদিও কারো মুখে স্পষ্ট দেখা যাচ্ছে না, তবু সে চিনতে পেরেছে পাশে বড় আম্মুই আছে। কি বলছেন তারা, কি কথা হচ্ছে ওখানে? আড়ি পেতে শুনবে একবার। সকলের চোখ ফাঁকি দিয়ে কোলাহল থেকে দূরে এসে সুখ প্রলম্বিত শ্বাস ছাড়ল প্রথমে। বাড়ির অভিমুখে হতেই মাঝ পথে থেমে গেল, আবার বিস্মিত হয়ে চেয়ে রয়। সামনে মেহেরাব দাঁড়িয়ে, তার দিকে তাকিয়ে আছে মানুষটা। পাশেই মেহেরাবকে জিসানি নিয়ে এসেছে জোরপূর্বক, আসতে না করেছিল সে। হাই। জিসান হাসলো মৃদু প্রত্যুত্তরে। সুখও আর চোখে এক পলক মেহেরাবকে পরখ করে অপ্রস্তুত হেসে মাথা নাড়ে। সিয়ামও উপস্থিত সেখানে। সে জানতে চাইল, বর্ণ কোথায়? ভাবি ফোন তুলছিল না আমাদের? সুখ বাড়ির দিকে ইশারা করে বুঝালো, ভেতরেই আছে হয়তো, আমি দেখেছি, আপনারা বসুন না। রাজবীর এসে স্টেজের সামনে পাতানো চেয়ারে বসাতে নিয়ে গেল তাদের। মেহেরাবকে দেখে নোরা ছুটে এলো। সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার তাদের কথা হয় এখনও। তবে এখন আর আগের মতো সুখকে দেখার তৃষ্ণায় কিংবা তার সাথে কথা বলার অজুহাত খুঁজে হাঁসফাঁস করে না মেহেরাব। নোরার সাথে কথা বলার ফাঁকে কখনো সখনো হানিফা বেগম বা আজাদ সাহেবের সাথেও কথা হয়ে যায় অল্প বিস্তর। মেহেরাব বেশিক্ষণ থাকেনি, মিনিট 20 পর একাই ফিরে এসেছে এবং রাতেই জেসিকে নিয়ে রওনা দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। মেয়েটা তবু মেহেরাবের সাথে ঘর করবে না জেদ দেখিয়েছিল, কিন্তু বেশিক্ষণ জেদে স্থির থাকতে পারিনি। পরে আরও 2 দিন থেকে যাওয়ার আবেদন করলো। মেহেরাব কি শুনবে সেসব আবেদন? উপায়ন্তর না পেয়ে ভাইয়াকে কল করলো। জিসান ও মেহেরাবের দলে যোগ দিয়ে বলল কদিন পর আবার সে নিজে গিয়ে জেসিকে আনবে। তখন ভাইয়ার উপর কি যে অভিমান হলো জেসির। আজ বহুদিন পর বর্ণ মার কোলে মাথা রেখে সময় কাটিয়েছে। শেষ কবে এই শান্তির জায়গায় এমন মাথা রেখেছিল ইয়ত্তানি। বর্ণ চলে আসার সময় আইজা পিছু থেকে বললেন, কাল থেকে নিশ্চয়ই আবার আগের মতো সেই রুক্ষ গম্ভীর বর্ণটা হয়ে যাবে। বর্ণ পিছু ফিরে এসে এক হাতে তাকে জড়িয়ে ধরে বলল সন্দিহান হয়ে, সিরিয়াসলি? সবার সামনে যাই হই, তোমার কাছে অলওয়েজ ম্যাচিওর সেজেছে, এরপরও বলবে আমি রুক্ষ গম্ভীর ইত্যাদি ইত্যাদি? গালে গাল লাগিয়ে এক হাতে বর্ণের মাথা ছুঁয়ে অভিমানী গলায় বললেন, সত্যি ইম্যাচিওর। নিজেকে অতি চতুর মনে করো, অথচ ইচ্ছে করছে ছোটবেলার মতো কান টেনে পিঠে কয়েকটা ঘা বসাই। বড় হয়েছে তো, তাই ইচ্ছেটাও মাটি চাপা দিয়েছি। বর্ণ হাসলো নিঃশব্দে। নিজেকে আজ হঠাৎ ছোট ছোট মনে হচ্ছে নিজের কাছে। মনে হচ্ছে বহু যুগ পর মার সান্নিধ্যে এসেছে। চলতি পথে হারিয়ে যাওয়া মাকে দীর্ঘদিন পর পুনরায় ফিরে পেয়েছে। একটু পর বলল, আমার সাথে আরো একজন পৃথিবীতে এসেছিল, বলনি কেন কখনো? আইজা হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠলেন। এরপর বললেন, বলে কি হবে, ওই জানোয়ার বলেছে ওকে নাকি সে মেরে ফেলে দিয়েছে। তাই তো খুঁজতে খুঁজতে ব্যর্থ হয়ে একসময় খোঁজা বন্ধ করে দিয়েছিলাম আমরা। কিন্তু আমি আজও বিশ্বাস করি ভাগ্যের জোরে সে হয়তো বেঁচে আছে, পৃথিবীর কোথাও না কোথাও থেকে শ্বাস নিচ্ছে। বর্ণ অন্যমনস্ক হয়ে কপাল গুটিয়ে কি যেন ভাবে। আইজা পুনরায় বললেন, আমি আজও ভয় পাই, সবসময় তোমাদের নিজের কাছাকাছি আগলে রাখার চেষ্টা করি,
ছোটবেলার মতোই। আমার কি মনে হয় জানো, সুখের সাথে যা হলো, আর যে লোক শাস্তি পেল সে তো চোখে দেখতে পায় না, কানেও নাকি শোনে না। নিশ্চয়ই জানোয়ারটায় এসব ঘটিয়ে এরপর ভয় দেখিয়ে ওই লোকটাকে ফাঁসিয়ে দিয়েছে। আমার ধারণা ভুল হতে পারে, কিন্তু গলা খাকারি দিয়ে বর্ণ বলল। যা কিছু হতে পারে মম, সত্যিটা কেউ জানে না। মিউজিক থেমে গিয়েছে হঠাৎ। নীরবতার মাঝে দরজায় নক করার আওয়াজ আসে। বর্ণ না তাকিয়েই বলল, আসো। লজ্জা মিশ্রিত হেসে ধীরে ভেতরে প্রবেশ করে সুখ, গায়ে পার্পল কালার লেহেঙ্গা জড়িয়ে, উভয় হাতে মেহেদি রাখি বুকি। খুব নিখুঁত পর্যবেক্ষণী দৃষ্টিতে চোখ বুলালে দেখা যাবে তাতে লেখা আফসিয়ান বর্ণস বউফুল। লেখার উপরে নিচে চারপাশে ডিজাইন করা, তাই এক দেখায় লেখাটা হঠাৎ ঠাউর করা যায় না। সুখ কাল রাত অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে গিয়েছিল। বর্ণ কখন এসে এই কাজ সম্পাদন করেছে সে সঠিক জানে না, তবে ভোরে চোখ মেলতেই দেখতে পেয়েছিল মানুষটা সজাগ। তার মেহেদির রঙা হাত দুটোর রক্ষাকর্তা হিসেবে উৎসুক চেয়ে আছে। তপ্ত শ্বাস ছেড়ে সুখ এগিয়ে গেল। আসার পর থেকে সে লক্ষ্য করেছে বর্ণ ভাইকে বড়মা এড়িয়ে চলছিল। আজ আবার তাদের একসাথে দেখে ফ্যালফ্যাল করে সামনে চেয়ে হাঁটার মাঝে পায়ের নিচে লেহেঙ্গা বিঁধে গিয়ে মুখ থুবড়ে সোজা গিয়ে পড়ল বর্ণের প্রশস্ত বুকে। স্তম্ভিত হয়ে লজ্জায় কুঁকড়ে যায় সুখ। বড়মার সামনে মানহানি। উপরন্ত বর্ণ দোপাট্টার অভ্যন্তরে হাত গলিয়ে কোমর আঁকড়ে ধরেছে। সরে আসতে চাইলে বাঁধন আরও গাঢ় করেছে। আইজা অপ্রস্তুত এদিক ওদিক নজর ছিটালেন। ছেলে মেয়ে তিনজনেই লজ্জা জিনিসটার ঘাটতি নিয়ে পৃথিবীতে এসেছে। গলা খাকারি দিয়ে বললেন, ঠিক আছে সুখ। মুখে অসন্তুষ্টের ছাপ ফুটিয়ে সুখ উপর নিচ মাথা দুলায়। বর্ণ তাকে ছুঁড়ে ফেলার মতো এ হাত থেকে ও হাতে হস্তান্তর করে নিজের সাথে মিশিয়ে বলল, মম, আমাদের দুজনকে একসাথে কেমন মারে কখনো প্লিজ করনি, ডোন্ট ফরগেট দ্যাট। ইচ্ছে করেই সে যেন পুরনো ঘা তরতাজা করে দিল। ভদ্রমহিলা চোখ কঠিন করে তাকালেন। বিয়ে করার সময় বলেছিলে আমায়। তুমি তো জানোই মম, প্ল্যান নয়, সাকসেস আর রেজাল্ট দেখাতে আমি বেশি ভালোবাসি। ও, তার মানে ওকে আবার নিজের সাথে নিয়ে গিয়ে এরপর সাকসেস হিসেবে একদিন হুটহাট করে আমার নাতিকে নিয়ে দরজার সামনে এসে দাঁড়াতে তোমার বিবেকে বাঁধবে না? নাতি শব্দটা শুনে গুটিসুটি মেরে রয় সুখ। কেন এসেছিল, কি বলতে এসেছিল সব ভুলে বসেছে। বর্ণ ধূর্ত চোখ নামিয়ে তার মিয়ে যাওয়া মুখের দিকে চেয়ে ফিসফিসিয়ে বলল, প্ল্যান তো এমনই, আজকাল পরশু বা তরশু যে কোনো রাত প্রসেসে এন্টার করতে পারি। গেট রেডি সুইটহার্ট। আইজার কাছ থেকে সরে এসে জিসানদের সাথে বেরিয়ে গিয়েছিল বর্ণ। যাওয়ার আগে আজাদ সাহেবের মুখোমুখি হলে আব্বু বলে জড়িয়ে ধরল কিছুক্ষণ। ভদ্রলোক অবাক হয়েছেন বটে, তিনি খাঁটি বাঙাল। ওনার মতে ড্যাড মম শব্দগুলো ইংরেজিদের। আম্মু আব্বু অথবা বাবা মা ডাকা যতটা আবেগ মিশে থাকে ইংরেজি শব্দগুলোতে তেমন থাকে না। বর্ণকে যে কতবার নিষেধ করেছে এসব সম্বোধনে না যেতে, কিন্তু নিষেধাজ্ঞা মানাতে পারেনি। কেউ হাক করলে বিপরীত জনকেও আগলে নিতে হয় মিস্টার শিকদার, নট ইনসাল্ট ফিলিং হয় তার। অবাকতার রেশ কাটিয়ে ছেলের পিঠ চাপড়ে তিনি বললেন মৃদু হেসে, মার সাথে অনুযোগ অভিমান পর্ব চুষে কম্প্রোমাইজ করার নিয়েছ অবশেষে মাই বয়। বর্ণ হাসল। কানি কানি কিছু বলতে ভদ্রলোক অপ্রস্তুত ভঙ্গিতে চোখ রাঙিয়ে স্থান ত্যাগ করলেন। আড়ালে গিয়ে পরপরই হেসেও ফেললেন আবার। জেসি ঘুমে ঢলে পড়তে চাইছে, পরক্ষণে চমকে পুনরায় সিটে মাথা এলিয়ে দিচ্ছে। মেহরাব ঘাড় ঘুরিয়ে একবার দেখল তার অবস্থা, কিছুই বলল না। ড্রাইভার গাড়ি চালাতে মনোযোগী, তারা ব্যাক সিটে। জেসি একসময় সন্তর্পণে মেহরাবের কাঁধে মাথা রাখে। নিঃশ্বাসের শব্দ ভারী শোনাচ্ছে। বাঁকা চোখে এক ঝলক দেখে সম্পূর্ণ ঘাড় ঘুরিয়ে চাইল মেহরাব। মেয়েটাকে অনুভূতিতে ভালো লাগায় ভালোবাসায় কোনো কিছুতে ঠাঁই দিতে চায়নি সে, কিন্তু না চাইতো মেয়েটা জীবনের একটি অংশ হিসেবে জড়িয়ে গেল তার সাথে। এটাই কি তিন কবুলের শক্তি? জেসির খোলা চুল আশ্রে এসে মুখ ঢেকে আছে।
ফলস্বরূপ তার চেহারা দেখার জো নেই। আনমনে হেসে মেহেরাব হাত বাড়িয়ে মুখ থেকে চুল সরিয়ে কানের পিঠে গুজে দিতেই মেয়েলি গমগমে স্বর বেজে উঠল। ননাই দেখতে আসবেন না মিস্টার? মুড খারাপ আছে, বাংলা গালি দিয়ে বসতে পারি। হকচকিত হলো মেহেরাব, মুখ কুঁচকে বিস্ময় নিয়ে জানতে চাইল। হোয়াট ডু ইউ মিন বাইনান? ননাই ইজ ননাই, প্রতিশব্দ আলগা পিরিত। বেকুব বনে হতবাক হয়ে মেহেরাব কেবল চেয়েই রয় ভ্রু গুটিয়ে। কী সব ভাষা! পাশাপাশি থাকার মাঝে কখন না জানি তার মুখেও এসব শব্দ প্রণালী চলে আসে। জেসি পাত্তা দিল না ওসব, চোখ বুজে তার কাঁধে মাথা রেখে পড়ে থাকলো। চোখ জ্বালা করছে, ভাইয়াকে ছেড়ে আসতে ইচ্ছে বলে খুব কেঁদেছিল সে। অভ্র বিদেশে পড়তে গিয়েছে বেশ কদিন হলো, এখন তুফার বিয়েতে সশরীরে উপস্থিত থাকতে না পেরে ছটফট করছে। বিকেল থেকে ভিডিও কলে ল্যাপটপের সামনে বসা, এখনও রাজবীরের সাথে সংযুক্ত আছে। কাজিনগুলো তার অস্থিরতা দেখে দ্বিগুণ উৎসাহে তাকে লোভ দেখাচ্ছে। তুফার হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে মাহিরের নাম্বার থেকে। আজ কোনো লাজ লজ্জা নয়, শালিকাদের কাছে তুফার ছবি চাইছে এই মুহূর্তের। শালিকারা তখন গোল মিটিংয়ে। রিপ্লাইয়ে বলল, জিজু, হবু বউয়ের মুখ দর্শন করতে চাইলে নগদ অর্থ প্রদান করতে হবে। মাহির কিছু ভেবে জবাবে বলল, সুযোগের সদ্ব্যবহার? তাহলে তো বউয়ের সাথে দেখা করার সুযোগ করে দিতে হবে, এবং সেটা আজ রাতে। তারপর পরস্পরের মুখ চাওয়াচাই করে অদূরে তুফাকে দেখলো একবার। রুস্মিতা রিপ্লাই দিল, লুকিয়ে চড়িয়ে। শেষ। জিজু, আপনি এত ভীতু জানতাম না তো। এতদিন ধৈর্য ধরে আর মাত্র একদিন যেহেতু সহ্য হচ্ছে না, তখন বুক ফুলিয়ে সবার সামনে গেট দিয়ে এসে বন্য ভাইয়ের মতো আপনারও তো আপির সামনে এসে তাকে চমকে দেওয়া উচিত। মাহির বুকে হাত চাপলো তড়িৎ। এত দুঃসাহস তার আছে কি? ভাব ধরে বলল, এসব ছোটোখাটো ব্যাপার। বিয়ের আগের রাতে অতিথিদের চোখে ধুলো দিয়ে শালিকাদের প্যারায় রেখে বউয়ের সাথে লুকিয়ে দেখা করার অনুভূতি আলাদা। ডিলে রাজি কিছু পেতে হলে কিন্তু কিছু দিতেও হয়। তারা চোখ বুলালো চারিপাশে, সাবধানে। অতিথিদের ঢল, দূর থেকে আসা নিকট আত্মীয়রা সবাই রাতে থাকবে। পরক্ষণে ইবরাত বলল, ধরা পড়লেই বা কি, হবু বউয়ের সাথে একটু দেখাই তো করবে, চুরি তো আর করছে না। বর্ণ সেই রাতে পুনরায় গিয়েছিল রিকাজ ফরাজির মুখোমুখি দাঁড়াতে। রিকাজ যেন জানতো বর্ণ আবার আসবে তার কাছে। তাচ্ছিল্য ভরে হেসেছিল খুব, কিছুতেই মুখ খুলতে চাইছিল না। তবে টর্চারের কাছে হার মেনে মুখ খুলতে বাধ্য হলো শেষে। মাত্র 10 বছর বয়সে প্লাস্টিক সার্জারি করা হয়েছিল জোসেফের। চেহারার গড়নে অনেকটা বিদেশিদের ছাপ। তাকে নিজের চাহিদা মতো গড়ে তুলতে এতটুকু খুদ রাখেনি রিকাজ ফরাজি। ড্রাগস স্মাগলিং, খুন খারাপি রন্ধে রন্ধে মিশিয়ে দিয়েছে। নিজের স্বার্থ হাসিলের জন্য যতটুকু নিচে নামা প্রয়োজন ততটুকু নিকৃষ্ট হতে উৎসাহ দিয়ে এসেছে দিনের পর দিন। তবে তারা এসব করে এসেছে লোকচক্ষুর অন্তরালে। এদেশ ও দেশের এক এক নারীকে জীবনসঙ্গী করার পেছনেও ছিল কেবল স্বার্থ রক্ষা। সেসব মেয়েদের কারো বাবা জোসেফের বিজনেসের পার্টনার, অথবা কারো ভাইয়ের থেকে প্রতিশোধ নিতে বোনকে প্রেমের জালে আটকে বিয়ে করেছে। এই বিষয় ব্যতিক্রম ঘটেছিল শুধুমাত্র মায়রার ক্ষেত্রে। বিডিতে এসে রাস্তায় উত্তাপ্ত সূর্যের কিরণের নিচে ঘর্মাক্ত স্নিগ্ধ বিরক্তিতে কপাল কুঁচকে থাকা মায়রাকে দেখে প্রথমবারের মতো কারো জন্য সিক্ত হয়েছিল জোসেফ। এরপর জেসে কথা বলা, তারপর পরিচয়, বন্ধুত্বের হাত, অতঃপর হঠাৎ একদিন প্রেম ভালোবাসা নিবেদন। মেয়েদের এক লহমায় ইমপ্রেস করতে সে বেশ পটু। মায়রাকে বিয়ে করে লাভের কোনো দিক না পেয়ে রিকাজ দ্বিমত পোষণ করেছিল এতে, কিন্তু জোসেফ শোনেনি। জোসেফের তখন পুরোপুরি অন্ধকার জগতে প্রবেশ ঘটেছে। সেবারই প্রথম তাকে নিয়ে রিকাজ বিডি এসেছিল। সে সময় শিকদার নিবাসের হালচাল পর্যবেক্ষণের ইচ্ছে হয়। পরে বর্ণকে নিয়ে পরিবারের এত দরদ ভালোবাসা দেখে সন্ধিয়ান হলো রিকাজ।
যে তাদের ছেলের জায়গা দখল করে আছে, যার জন্য আইজা ছেলেহারা, তাকে এত ভালোবাসায় আহ্লাদে রাখা আদৌ সম্ভব? রিকাজ পরবর্তীতে খোঁজ নিয়ে ঘাটাঘাটি করে জানতে পারে ওই দিন আজার টুইন ডেলিভারি হয়েছিল। সেদিন আবারও ধোঁকা খেল রিকাজ। ফরাজি বন্ধু নামের শত্রু দুটো তাকে দ্বিতীয়বার ধোঁকা দিল যেন। আরও কদিন পর্যবেক্ষণ করে রিকাজ কিছু ইনফরমেশন উদ্ঘাটন করলো। তা হলো বহু বছর আগে যে ছেলেকে হারিয়েছে তাকে ওরা ভুলেও গেছে ততদিনে শিকদার পরিবারে তার জন্য সুখের ছায়া ছিল না কোনো। সবাই দিব্যি আরামের দিন উদযাপন করছে। দূর থেকে এসব তার চোখে বিঁধল ভীষণ। ওদের সুখী জীবনযাপন সহ্য হলো না, তাই আরও একটা প্ল্যান কষে। এক ভাইয়ের হাত দিয়ে অন্য ভাইয়ের গোছালো জীবন এলোমেলো করে দিলে কেমন হয়? এরপর আরেক ছেলের সর্বনাশ চোখের সামনে দেখে আইজা যখন ছটফট করবে, দৃশ্যটা কতটা মনোমুগ্ধকর হবে রেজাক ফরাজের জন্য। জোসেফ তার বাধ্য ছেলে। প্ল্যান মতোই সে বন্যের কাছে গিয়েছিল ফ্রেন্ডশিপ করতে। এরপর রিকাজের কথা শেষ হওয়ার পরপরই জিপ টেনে কেটে নেওয়া হলো তার। বুকের ভেতর গেড়ে থাকা কলিজাটা কেমন দেখবে বলে মানসিকতায় বড্ড হিংস্রতা মিশে আগুনে গলানো ছুরি চালিয়ে বুকে আঁকিবুকি করেছিল আফসিয়ান বর্ণ। পর মুহূর্তে থেমে গিয়েছিল বিড়বিড় করে এই বলে, কন্ট্রোল ইয়োরসেলফ আসফিয়ান বর্ণ, কন্ট্রোল। এত বছরের শোধ এক মুহূর্তে নয়, তিলে তিলে দিতে হয় ইয়ার। ছেড়ে তোর অ্যাচিভমেন্ট। মুখ থেকে জিভ আলাদা হয়ে যাওয়ার আগে রিকাজ অস্থিরতায় ছটফট করছিল। অনেক টর্চার করেছিস, এর হিসেব আর নেব না। অনেক আগেই নিজের লোক দেখানো মৃত্যুর আয়োজন করে এসব থেকে অবসর নিয়েছি। বউ বাচ্চাকে খুব ভালোবাসি আমি, ওরা আমার জন্য কাঁদবে। লেট মি গো। বন্যের আগে জোসেফ গর্জে ওঠে, ড্যাডের বাচ্চা, আমাকে আমার মম ড্যাড ফ্যামিলি থেকে আলাদা করে ডে বাই মিথ্যা বলে বড় করেছিস। কুত্তার বাচ্চা, অন্ধকার লাইভে ডুবিয়ে রেখেছিস। বন্য কিয়ৎকাল অনিমেষ তাকিয়েছিল তার দিকে। শরীরের প্রায় অর্ধেক ত্বক ঝলসে পচন এসেছে জোসেফের। সার্জারি প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে শীঘ্রই। সম্পূর্ণ সুস্থ হতে কমপক্ষে 2 বছর বা তার চেয়ে বেশি সময়ও লাগতে পারে। অবশেষে কোনো এক উসিলায় এখানের নিষ্ঠুর টর্চার থেকে মুক্তি মিলল তার। বর্ণ আর তার মাঝে এই নিয়ে চুক্তিও হয়েছে, কিন্তু কেমন চুক্তি সেটা সিক্রেট। চোয়াল বেয়ে কাটা জিভ থেকে রক্ত গড়িয়ে শার্ট ভিজে গেছে। জ্ঞান হারিয়ে ফেলেছিল রিকাজ। পুনরায় জাগানো হয়েছে। ফেরার সময় বর্ণ তাকে মন ভরে দেখল। চোখে তৃষ্ণা মিটছে না এই সামান্য রক্তে, তার আরও অনেক যন্ত্রণা প্রাপ্য। ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তুই যে জোসেফ জর্দারকে চরম মেহনতি করে তৈরি করেছিস, নামটা পৃথিবীতে থেকে পুরোপুরি ডিলিট করে তাকে রণ হিসেবে নতুনভাবে তৈরি করবো আমি কিং অফ দি আই গ্যাং, আসফিয়ান বর্ণ। মেহেরাবরা যখন ঢাকায় প্রবেশ করে তখন সময় 3:30, রাত্রি শেষ প্রহর। মায়েরা হয়তো ঘুমে, এই ভেবে বাড়ির দিকে যায়নি তারা। ভোর 5টা অবধি শহরের এই রাস্তায় ওই রাস্তায় গাড়িতে চড়েই ঘুরে বেরিয়েছিল। বাড়ি ফিরে মায়েরাকে দেখেই ঝাঁপিয়ে পড়ল জেসি। ও আপনি, কত মিস করেছি আপনাকে। কেমন আছেন? মায়েরা মুচকি হাসলো। তোমাকে ফিরতে দেখে আগের চেয়ে বেটার। মিরাফ কোথায়? ওকে দেখে আসি। একরাশ উচ্ছ্বাস নিয়ে কক্ষের দিকে ছুটল সে। পিছু থেকে মায়েরা, নীরব ঘুমোচ্ছে। বলতে গিয়েও থেমে গেল। মৃদু হেসে ঘাড় বাঁকিয়ে মেহেরাবকে দেখলো। এরপর ভাইটা বোধহয় লজ্জা পাচ্ছে। জেসিকে নিতে যাওয়ার কথাটা তাকে মুখ ফুটে বলেনি, একই বাড়িতে থেকে মেসেজে জানিয়েছে। তুফার ক্ষেত্রে মায়ের বদলি মা হিসেবে প্রথম যার স্থান সে হলো নানু। রাতে হানিফা বেগম তাকে নিজের কাছে এনে রেখেছেন। কোলে মাথা রেখে চুলে বিলি কেটে ঘুম পাড়িয়ে দিয়েছেন। মেয়েটা খুব কেঁদেছে তখন। ভোরের আজানের ধ্বনিতে ঘুম ভাঙল। তার আগে হানিফা বেগম জাগ্রত হয়েছে। চোখ খুলে নানুকে মাথায় হাত বুলিয়ে দিতে দেখে গাল ভরে হাসলো তুফা। উঠছোস? তুফা উঠে বসে। ঘড়ির দিকে তাকাতে বুকটা ধড়াস ধড়াস করে ওঠে।
ঢোক গিলে ঠোঁট কামড়ে ধরে। আর মাত্র কয়েক ঘন্টা, এরপর এরপর সে বউ সেজে এই বাড়ি থেকে আপনজন ছেড়ে চেনা অথচ অচেনা এক পুরুষের হাত ধরে চলে যাবে। এরপর কখনো কখনো ফিরবে 2-3 দিনের অতিথি হয়ে। হানিফা বেগম মিটিমিটি হাসছেন, মূলত তিনি হাসি আটকাতে পারছিলেন না। তুফা রাগ দেখিয়ে বলল, বুড়ি, আমাকে বিদায় দেওয়ার আনন্দে হাসছো না? উটকো ঝামেলা তো এবার বিদায় হবে। হানিফা বেগমের হাসি নিভে গেল মুহূর্তেই, হাত উঠালেন। চুপ বেয়াদ্দব, কি আবল তাবল বকছোস? হাতটা পুনরায় নামিয়ে নিলেন বৃদ্ধা। তুফা ছলো ছলো চোখ নামিয়ে নেয়। তাহলে হাসছিস কেন? কাছে আয়, কানে কানে কই। কাল রাতে মাহির এসেছিল, সাথে আরও 2জন ভাই ব্রাদার ইবরাত রুস্মিতারা। প্রথমে অদূর স্টেজের পেছনে উল্টো ঘুরে থাকা তুফাকে দেখিয়ে পয়সা উসুল করে, তারপর তার কাছে যেতে রাস্তা ফাঁকা করে দিল। মাহির সেই খুশি, মুঠোয় বাটা হলুদ তুফার গালে ছুঁয়ে দেবে বলে। পিছু থেকে তুফার গালে হলুদ লাগাতে গেলে সে ঘুরল তার দিকে। পরক্ষণে যেই চেহারার মুখোমুখি সে হলো, তাকে দেখেই দূরে ছিটকে গেল মাহির। দাদু আপনি? হানিফা বেগম মাথায় আঁচল টেনে টুনে বললেন, হ্যাঁ রে বেটা, আমি তোর না কাল বিয়া। এত রাতে কি অঘটন ঘটাইতে আসছো সেখানে? আমার নাতির সাথে দেখা করবি? মাহির ফেসেছে অথই সাগরে। আমতা করে কোনো রকম শালিদের চোখ রাঙিয়ে গেটে আসতেই পড়ে গেল বন্যের সামনে। কোথাও থেকে ফিরছে বন্য। মাহির ভীষণ অসন্তুষ্ট হলো। কাল বোনের বিয়ে, অথচ আজও মহারাজ বাড়ির বাইরে বাইরে। বন্যের এক হাতে গগলস, অন্য হাতে ফোন। চোখ তুলে ফট করে চাইতে মাহির অপ্রস্তুত হেসে প্রশ্ন করে, ভাই আপনি? বর্ণ জবাব দেয়নি, কুঞ্চিত কপালে স্থির চেয়ে রইল কেবল। মাহির মুখের ভিতর জিভ কাটে। প্রশ্নটা তো বর্ণ তাকে করবে, সে এত রাতে এখানে কেন? তখন কি জবাব দেবে মাহির? বর্ণের ইতিবাচক নেতিবাচক কোনো প্রতিক্রিয়া না পেয়ে মাহির জোরপূর্বক হেসে বিদায় বাণী শুনিয়ে পাশ কাটিয়ে চলে আসতে ধরলেও সে স্থির দাঁড়িয়ে থাকলো। মাহির থেমে গিয়ে পিছু ঘুরে, বসের হলোটা কি? স্ট্যাচু হয়ে গেল হঠাৎ? জিজ্ঞেস করবে কিছু? আকস্মাৎ গমগমে ধমক ভেসে এলো। এখনো যাসনি চোখের সামনে থেকে? যাচ্ছি বস। সে যেতেই ঠোঁটে ঠোঁট চেপে বর্ণ পিছু ঘাড় ঘোরালো। সেকেন্ড কয়েক চেয়ে এরপর তড়িৎ দৃষ্টিপাত করলো তার রুমের বরাবর। সুখ বেলকনিতে দাঁড়িয়ে রেলিংয়ে দুহাত ভাঁজ করে মুখ ঠেকিয়ে আছে সেথায়। বর্ণের ঠোঁটে বাঁকা হাসির রেখা দেখা যায়। এগিয়ে গেল সামনে। চারিপাশে কোলাহল কমে এসেছে প্রায়। দীর্ঘ হই হুল্লোড়ের পর ক্লান্ত হয়ে পড়েছে সবাই। নানুর মুখে মাহির এসেছে এবং সে ভেবে নানুর সান্নিধ্যে গিয়েছিল শুনেই বিষণ্ণতার মাঝেও হেসে ফেলল তুফা। পরপর লজ্জা পেয়ে মুখ লুকায় বালিশে। ইস, মানুষটা কি লজ্জার সম্মুখীনই না হয়েছিল তখন। অনুষ্ঠান ছিল বাড়িতে, তবে বিয়ে কমিউনিটি সেন্টারে সম্পন্ন হবে তুফার। কবুল বলতে গিয়ে গলায় বারবার আটকে যাচ্ছিল। পুরোটা সময় পাশে নানু বসা ছিল। বিদায় বেলায় খুব কাঁদল সে, মামাদের মামিদের সবাইকে জড়িয়ে। শেষে বর্ণের দেখা পেয়েছে জনসমাগম থেকে দূরে। তুফা ছুটে গিয়ে অনুমতি ছাড়াই ভাইয়া ডেকে বুকে হামলে পড়ে হুহু কেঁদে ফেলল। স্কুল কলেজে সহপাঠীরা যখন তাদের বড় ভাইকে জড়িয়ে আদর নিত, সেসব দেখে তারও খুব ইচ্ছে করতো এভাবে বর্ণ ভাইয়াকে একবার জড়িয়ে ধরতে, কিন্তু কখনো সাহস হয়নি। লজ্জায় জড়তায় মুখ ফুটে বলাও হয়নি। বর্ণ মাথায় হাত রেখে মাহিরকে গম্ভীর মুখে আদেশ করল, এটা ওর শেষ কন্যা তো? এরপর কখনো রোস্ট্রু ঝরবে? মাহির দুদিকে মাথা ঝাঁকায়, অর্থাৎ ঝরবে না, সে ঝরতেই দেবে না, অন্তত ভালোবাসা যত্নের ক্ষেত্রে। সুখ গাল ফুলায় বর্ণকে নির্বিকার দেখে। দেখো আপু, কিভাবে কাছে জড়িয়ে। মানুষটার কি উচিত না কান্না না আসলেও চেহারায় একটু দুঃখী দুঃখী ভাব ফুটিয়ে তোলা? তার তো অশ্রু থামছেই না। তুফার সাথে নুরা আর নানুকে পাঠানো হয়েছে। রাজবীর সহ তার বয়সী আরও 2টো কাজিনও গেছে। ফুলে সাজানো বরের গাড়ি সাই সাই করে চলে গেল। রুবায়া চোখ মুছে দীর্ঘশ্বাস ছাড়ে। মেয়ে হয়ে জন্ম মানেই একদিন নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য পরিবারের সাথে জুড়ে যাওয়া। আইজা তার কাজ চাপড়ালেন আলতো। চল রুবি, বাড়িতে অনেক কাজ, অতিথিদের অনেকেই আজ রাতেও থাকবে। রুবায়াত অন্যমনস্ক হয়ে বললেন,
ওকে কখনো আমার পর ভাবিনি, তাই না আপা? বাহ, শব্দ অনুসরণ করে তামিদ সাহেব তাকালেন, হাত বাড়িয়ে দিলেন সহাস্যে। এসো আম্মা। সুখ ছুটে গিয়ে জড়িয়ে ধরল আব্বুকে। নিবাসে ফিরে এসেছে তারা। নিজেদের রুমে না গিয়ে সুখ সরাসরি আব্বু আম্মুর কাছে এসে পড়েছে। রুবাইয়াত কাপড় ভাঁজ করে কাবাডে তুলে রাখছেন। কোনা চোখে তাকে একবার দেখে সে ইশারায় আব্বুকে বুঝায়। একটা সিক্রেট শোনাই আব্বু। সিক্রেট হিসেবে সেবার আব্বু আম্মুর মাঝে দুষ্টু মিষ্টি এক টুকরো প্যাচ লাগিয়েছিল সুখ। আব্বুকে অভিনয় করে দেখিয়ে বুঝালো কিভাবে একটা যুবক মন্ত্রমুগ্ধ হয়ে আম্মুর দিকে চেয়ে থেকেছিল। আর আম্মুকে বুঝালো এত এত মানুষের ভিড়ে একটা মেয়ে আব্বুকে লাভ লেটার হাতে ধরিয়ে দিয়েছিল। কত বড় সাহস তার! অতঃপর বাকিটা ইতিহাস। ঘরটা তখন ফুলে ফুলে সাজানো, তাই তো এর নাম বাসর ঘর। সাদা বিছানায় গোলাপের পাপড়ি দিয়ে লাভশেপ। তার মুখোমুখি তুফান নামের মেয়েটি নববধূর রূপে বসা। লজ্জায় আড়ষ্টে ঢোক গিলছে বারবার। বুকের ভেতরের ধুকপুক শব্দটা কানে স্পষ্ট। দরজা খোলার শব্দে থরথরিয়ে কেঁপে ওঠে সে। মাহির ধীরে ডোর লক করে এগিয়ে এলো, বসলো তুফার খানিক দূরত্বে। নীরবতার মিনিট খানেক পর তুফা নড়ে চড়ে বসে। বেডসাইড টেবিল থেকে দুধের গ্লাসটা এগিয়ে দিল মাহিরের দিকে। মৃদু গলায় বলল, আপনার জন্য। তোমার জন্য নয় কেন? প্রশ্নে তুফা থতমত খায়। কি করে বলবে? এটা দুজনের জন্যই, সমান অর্ধেক অর্ধেক। মাহিরের বোন দুষ্টুমির ছলে বলে গেছে এতে নাকি ভালোবাসা বাড়ে। তবে তুফা অর্ধেক খেয়ে বাকিটা আমার জন্য রেখে দিন। কথাটি মুখ ফুটে বলতে লজ্জা পেল, তাই প্রত্যুত্তরে মৌন রইল। তুফার মনের ঝড় মাহির বুঝলো কি বুঝলো না কে জানে। সে গ্লাসটা হাতে নিল, এক চুমুকে কিছুটা খেয়ে পুনরায় গ্লাস তুফার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা শেষ করো। শুনেছি এটু খেলে ভালোবাসা বাড়ে। দীর্ঘ এক অপেক্ষা, যোজন দূরত্ব বাড়িয়ে বিয়ে তো হয়ে গেল। এরপর দুজনের মাঝে যদি ভালোবাসায় খাদ থেকে যায় তবে তো সংসারে অশান্তির সৃষ্টি হবে। এটা কি করে হতে দেওয়া যায়? মাহিরের আদেশ মতো তুফা বাকিটা খেয়ে গ্লাস রেখে দেয় যথাস্থানে। হাতে হাত ঘষছে, কপালে গলায় ঘামের উপদ্রব হয়েছে। মাহির তাকে আগাগোড়া পরক করল। বধূ মুখখানা ঘোমটার আড়ালে, মুখশ্রী দেখা দুষ্কর। গলা পরিষ্কার করে বলল, ওরা কিছু শিখিয়ে দেয়নি? স্বর এলোমেলো হয় তুফার। দিয়েছে তো। কি কি শিখলে? প্রথমে সালাম দিতে বলা হয়েছিল। দাওনি তো? অপরাধী গলায় মিনমিনে সে বলল, খেয়ে হাইয়ে ফিরেছিলাম, এখন দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর? তারপর ঘুমটা তুলুন আমার। মাহির হাসলো, কোনা চোখে চেয়ে বলল, আমাকেই তুলতে হবে? বললো তো এমনই। দূরত্ব ঘুচিয়ে নেয় মাহির। ঘোমটা তুলতে গেলেই বাধার সম্মুখীন হলো। ঝট করে তুফা ঘোমটা টেনে ধরে বলল, পূর্ব শর্ত আছে। আমার বউয়ের মুখ আমি দেখবো, এতে আবার কিসের শর্ত? মগের মুলুক নাকি? ঘোমটার অন্তরালে তুফা ঠোঁট কামড়ে লজ্জাকর হাসে। ধীর গলায় বলল, বইয়ের মুখ দেখার আগে ফি দিতে হবে। মাহির রাজ্যের আশ্চর্য হলো। বান্দরগুলো কি তাকে রাস্তায় বসানোর প্ল্যান এঁটেছে? গত 3-4 দিন ধরে যেখানে যাও ফি দাও দাও করে পকেট ফাঁকা করেছে প্রায়। গম্ভীর মুখে বলল, এমন বলেছে? তা বলিনি। সজনে মাথা নাড়ালো মাহির। ওয়ালেট থেকে একটা নোট বের করে তুফার হাতে দিল। এবার ঘুমটা উন্মোচন করতে পারি বধুরানী? জবাবের অপেক্ষায় না থেকে ঘুমটা সরিয়ে ফেলল। হাতে ধরিয়ে দেওয়া নোটের দিকে নজর যেতেই তুফার ঠোঁট থেকে লজ্জা মিশ্রিত হাসি গায়েব। বিস্ময় প্রকাশ করে বলল, 10 টাকা মাত্র। মাহির মেকি হতাশার ভান ধরে জবাব করে, 5 টাকা ভাঙতে নেই। রাতের সেসব মুহূর্ত স্মরণ করে এখন পেট চেপে হাসি পাচ্ছে তুফার, সাথে অল্প বিস্তর আফসোস। মাহির ভাই এমন কিপটে আগে জানা ছিল না। আয়নায় তাকিয়ে মিটিমিটি হাসছিল সে। ভেজা চুলগুলো তোয়ালে চেপে মুছছে। সে সময় পিছু থেকে পুরুষালী বাক্য তেড়ে এলো কটা, গোসল করেছো কেন গো? যদ্দূর মনে পড়ে কাল রাতে আমাদের মাঝে বাসরটা শুরু হয়নি। তুফা যেন প্রতিক্রিয়া দেখাতে ভুলে বসলো। চুলের বিচরণ করা তোয়ালে সমেত হাতখানা থেমে গেল অবচেতনে। বিস্ময় নিয়ে অস্ফুট স্বরে বলল, মাহির ভাই, আপনি এসব ভাষা। মাহির বেড থেকে উঠে এসে সন্তর্পণে তুফাকে নিয়ে পুনরায় বেডে আধশোয়া হয়ে বসে। এরপর তাকে কোলে নিয়ে বলল গম্ভীর শাসনের স্বরে, মায়ের চেনো? মায়ের হোয়াট ইজ
মাহির ভাই, এমন অনুভূতি মিশিয়ে ভাই রাখছো যেন দুজন এক মায়ের গর্ভ থেকে বেরিয়ে পৃথিবীতে খেলাধুলা করতে এসেছে। রিকাশ ফরাজির প্রাণ যায় যায় দশা, জিভ না থাকায় কথা বলতে পারে না। রক্ত ছোটা স্থগিত হয়েছে যদিও। অস্ফুটস্বর আ উ করে অদূরে শটান দাঁড়িয়ে থাকা জিসানকে কিছু বলছে। জিসানের নজর অন্যত্র, আর চোখে একবার দেখে পুনরায় দৃষ্টি সরিয়ে রাখে। রিকাজ ফরাজিকে বলা হয়েছিল বর্ণকে সব সত্যি বলার ফাঁকে একটা সামান্য মন গড়া মিথ্যা ব্যাখ্যা যেন যুক্ত করে। বিনিময়ে তাকে এই অন্ধকার পুরী থেকে মুক্তি দেওয়া হবে। কিন্তু মুক্তি তো মিলল না, বরং অমানসিক টর্চার দেওয়া হচ্ছে তাকে। এর চেয়ে মৃত্যু অধিক শ্রেয়। সিয়াম মুখ বাঁকিয়ে বলল, কি খুব খারাপ লাগছে ব্রো? জন্ম থেকেই তো তুই নিজেই তো মানুষের সাথে বিশ্বাসঘাতকতার খেল খেলে এসেছিস। আজ অন্যের থেকে নিজেই না হয় একটু সাফার কর। সয়ে নে ব্রো, সবই কপাল। কেটেছে সপ্তাহখানিক। আজ মেহেরাব দ্রুত ফিরেছে। আজকাল দ্রুতই ফেরার চেষ্টা করে সে। সব ঠিকঠাকই ছিল সারাদিন। হসপিটালে থাকতে জেসির সাথেও কথা হয়েছে ফোনে। ডিনার সেরে মায়রার পাশে কিছুক্ষণ বসে দুজনে রুমে এলো। বেডে বসতে বসতে মেয়েটার রূপ আচানক বদলে গেল। মেহেরাবের দিকে দীর্ঘশ্বাস ছেড়ে ছেড়ে এক দৃষ্টে চেয়ে আছে এখন। আবার চোখ ঘুরিয়ে ঘুরিয়েও দেখছে। সময় সময় মায়রার সাথে ছোট থেকে একসাথে বড় হওয়ার ক্যামেরাবন্দি ছবিগুলো দেখে মেহেরাব স্মৃতিচারণ করে। আজও বেডের হেডবোর্ডে হেলান দিয়ে কোলে ল্যাপটপ নিয়ে বসেছিল। জেসির দৃষ্টি অবলোকন করে হঠাৎ ভ্রু কুঁচকে চাইল। এনিথিং রং? হ্যাপি হ্যাপি তো ছিলে এতক্ষণ। জেসির ভাবান্তর হলো কই। চোখ গোল গোল করে অসন্তুষ্টি নিয়ে তাকিয়েই রইল কেবল। প্রতিক্রিয়া না পেয়ে মেহরাব কিছু বলল না আর। দৃষ্টি ল্যাপটপে ঘুরিয়ে নিল। পরবর্তী সেকেন্ড কয়েকের মধ্যেই জেসি তার কলার চেপে নিজের মুখোমুখি করে বলল রোবোটিক গলায়, সেদিন যে ফ্লাইওভার ভাষ্য কিক মেরে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে রেখে এসেছিলেন, ওটা আমার ফেভারিট ছিল। কপালের ভাঁজ মুহূর্তেই শিথিল হয়ে গেল মেহেরাবের। থমকে যাওয়া দৃষ্টি মেলে হতবুদ্ধির মতো চেয়ে থাকে কিছু পল। এরপর নীরবে কলার ছাড়িয়ে নিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ল আস্তে ধীরে। চোয়ালে আলতো হাত মালিশ করে বলল নির্বিকারভাবে, সরি। জেসি অল্প হাসল জোরপূর্বক। এরপর কোমল গলায় বলল, না গো, শুধু সরিতে চিড়ে ভিজবে না। অনলাইনে অফলাইনে হন্যে হয়ে ঘুরে ফিরে এটা চুজ করেছিলাম। এখন কি করতে হবে? হুবহু এমন একটা কিনে দিয়ে মূল্য চোকাতে হবে, এর বেশি কিছু চাই না আপাতত। পুনরায় সে হাসে। মেহরাব মাথা নাড়ালো। কপাল গুনে একখান ইডিয়েট বউ এসে জুটিয়েছে। কিছুই করার নেই, এটাই নিয়তি। বউকে এবং বউয়ের মেয়েকে মন্ত্রমুগ্ধ হাসিটা পর্যবেক্ষণ করে ধীরে জবাব দিল, শুনে ভালো লাগলো। থ্যাঙ্কস ফর এভরিথিং। বর্ণ খুব রাতে ফেরে। রুমে সুখকে পায়নি কোথাও। মহারানীর খোঁজে মহাশয় তার রুমে চলে এলো পরপর। এখানেও সুখের দেখা নেই। কপাল গুটে গেল বর্ণের। ফিরে যেতে দরজার দিকে পা বাড়িয়েও আবার থেমে গেল হঠাৎ। রুমের সাথে লাগোয়া পেন্টিং রুমের দরজা মারিয়ে অল্প আলো ছিটকে আসছে। চট করে দরজাটা খুলে যেতেই সুখ চমকে ওঠে। ধরফরিয়ে ক্যানভাসে থাকা পোর্ট্রেট কাপড়ে ঢেকে দিয়ে পিছু ঘোরে। বুকে দুহাত ভাঁজ করে দেয়ালে হেলান দিয়ে বর্ণ চেয়ে রয় অপলক। তৃষ্ণার্ত চোখের দৃষ্টি। মুখ হাঁসফাঁস করে ওঠে। লজ্জায় দুকান দিয়ে উষ্ণ ধোঁয়া বের হচ্ছে যেমন। রং তুলি ঘাটাঘাটি করার সময় সুখ বেশ সতর্কতা অবলম্বন করে যেন কাপড়ে লেগে না যায়। তবু অল্প স্বল্প ছিটা আজ লেগেছে শাড়িতে। বর্ণ কাছে এলো, ধীরে রং তুলি হাতে নিল পরক্ষণে। সুখ থমকায়। মানুষটা কি এখন পেন্টিং করবে? ভাবনার মাঝের উদর ঠান্ডা পরশ পেয়ে চমকে উঠল। উদর থেকে শাড়ির আঁচল অল্প সরে গিয়েছিল। বর্ণ রং তুলি ছুঁয়ে দিয়েছে সেথায়। সুখ তড়িঘড়ি করে শাড়ি ঠিক করে চুপসে দাঁড়িয়ে থাকে চোখ নামিয়ে। বর্ণ প্রতিরোধ করল না, বরং ঠোঁট বাঁকিয়ে হাসলো অল্প। ক্যানভাসে হাত বাড়াতে গেলেই চকিতে সুখ চেপে ধরল হাতটা। অসহায় মুখে দুদিকে মাথা ঝাঁকিয়ে অনুরোধ করে, না প্লিজ। বর্ণ শোনে এসব অনুরোধ? মানে কোনো বাধা? সে পুনরায় হাত বাড়িয়ে ক্যানভাস থেকে কাপড় সরিয়ে নিতে সুখ এবার বুকে মুখ লুকালো তার। জ্যাকেটে মুখ লুকিয়ে মিলেমিশে গেল বর্ণের সাথে।
ক্যানভাস আঁকা পেইন্টিংয়ে দুটো চোখ, তীক্ষ্ণ ধারালো ধূসর কালো মণি চোখ। প্রশ্ন যদি হয় আখিজোড়া কার হতে পারে, তবে উত্তরে উঠে আসবে নিঃসন্দেহে আফসিয়ান বর্ণ। ওয়াও, সো অ্যাট্রাকটিভ। বর্ণ শব্দ করে হেসে ফেলল। সুখ জড়িয়েই দীর্ঘ কতদিন পর এভাবে দুনিয়া ভুলে হাসছে বর্ণ। হাসিটা ভীষণ দেখতে লোভ হলো সুখের। মাথা তুলে ড্যাব ড্যাব করে দৃষ্টি ফেলল একান্ত পুরুষটির মুখশ্রীতে। অজান্তেই তার চোখে মুগ্ধতা ধরা দিল একরাশ। আজও মন বলে ওঠে, বাবার পরে এমন সুন্দর পুরুষ দ্বিতীয়টি নেই ভুবনে, অন্তত তার দৃষ্টিতে। বর্ণ হাসি থামিয়ে সুখের চোখাচোখি চোখ রাখল। লজ্জায় পড়ে এবার সুখ নজর নামিয়ে নিল না মোটেও। সেও চেয়ে রইল অনিমেষ। দুজোড়া দৃষ্টি যেন পরস্পরের গভীরে হারিয়ে গেল এক মুহূর্তের জন্য। সন্তর্পণে স্তম্ভিত সুখের দুগালে আর নাকের রং মেখে দিল বর্ণ, বিড়ালের মতো রেখা। এরপর কানের কাছে মুখ নিয়ে লতিতে ঠোঁট ছুঁয়ে বলল ফিসফিসিয়ে, মাই কিটেন। রুমে এসে সোফায় বসল সুখ। বর্ণ খুব সূক্ষ্ম চোখে এক একটা আঁকা শেষ এমন পেইন্টিং দেখছিল। ফিরে এসে সুখের উদ্দেশ্যে বলল, রুমে আয় বউ, আই নিড রেস্ট। সুখ শুনল না সেই হুকুম। পায়ে পা তুলে বসে থাকলো। বর্ণের চলতি পা থামিয়ে চট করে ঘাড় বাঁকিয়ে বউকে দেখলো। পিছু কদম নিয়ে এলো দুধাপ। সুখের মুখোমুখি প্রায়। সে নজর তুলতেই দুজনের চোখাচোখি হয়। বর্ণ ভ্রু নাচালো। আমি কে আপনার? এক ভ্রু তুলল বর্ণ। সুচালো দৃষ্টি ফেলে পরক্ষণে বাঁকা হেসে জবাব দিল, সুইটহার্ট। সুখ মুখ কঠিন করে ইশারায় জানতে চায়, আর জানেমন। আর আশিকে। নড়ে চড়ে বসলো সুখ। আর আর বউফুল। সুখ এবার বলল, বউকে তুই তোকারি করতে লজ্জা করে না আপনার? কান ধরে মাপ চান, আর নিজের ভুল সূর্যে নিন এক্ষুনি। তার কথা অনুধাবন করে এক মুহূর্ত সময় ব্যয় করেনি আফসিয়ান বর্ণ। ধপ করে দু হাঁটু গেড়ে বসে পড়ল সুখের সামনে। দুহাত কানে চেপে বলল পরপর, ভুল করে ফেলেছে মহারানী, মাফ করে দেওয়া যায় না? সুখ স্তব্ধ বিমূঢ়। বর্ণ এমন কিছু করবে তা সে দুঃস্বপ্নেও ভাবেনি। শুধু পরীক্ষা করতে চাইছিল। খবরদারি দেখালে বর্ণ সেদিনের মতো তাকে তুচ্ছ তাচ্ছিল কিংবা ধমকায় কিনা। কিন্তু এখন বর্ণ এই পর্যায়ে নিকটে চলে এলো তার। চোখে চোখ রেখে দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে একদম মুখোমুখি। ঠোঁটে ঠোঁট ছুঁই ছুঁই এমন। সুখের অধৈর্যরা পরস্পর থেকে ফারাক হয়ে গিয়েছে অনেকক্ষণ। বর্ণ আলগোছে থুতনিতে ধরে মুখটা অফ করে দিয়ে স্বরে মাদকতা, মাফ করে দিয়েছেন বউফুল, আমি অধৈর্য হচ্ছি, জবাব চাই রাইট নাও। কথার ফাঁকে সামান্য ঠোঁট ছুঁয়ে গেল ঠোঁটে। একটু শিরশিরে অনুভূতিতে সুখের অন্তঃকরণ ছলকে ওঠে। নিঃশ্বাসের শব্দ ভারী হয়। বর্ণ পুনরায় বলল, আমি কিন্তু কান ধরেছি সুইটহার্ট, মাফ করেছেন কিনা বললেন না তো। ঢোক গিলল সুখ। কোনো রকম উপর নিচ মাথা ঝাঁকায় আস্তে করে। বর্ণ হাসল ঠোঁট এক পেশে। গ্র্যাটিটিউড। ঠোঁট দুটো আরও এগিয়ে নিতেই চোখ বুজে নিল সুখ। তা দেখে মনে আনন্দ পেল যেন ভীষণ। তৃষ্ণার্ত চেয়ে রইল অনেকক্ষণ। বর্ণের ছোঁয়া না পেয়ে পিট পিট চোখ খুলতে বর্ণ কণ্ঠ খাদে নামিয়ে বলল, যাচ্ছি, ওকে। তাকে অনুভূতির সাগরে ছুঁড়ে ফেলে বর্ণ পৈশাচিক আনন্দ নিয়ে বর্ণ পালাতে চাইছে কি? হুট করে দুহাতে তার গলা জড়িয়ে ধরল সুখ। ঠোঁট নেড়ে বুঝায়, আমার ঠোঁট ফেটে গেছে। বর্ণ তার ঠোঁট ছুঁয়ে জবাব করল সন্দিহান গলায়, অথচ আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি। কিন্তু ঠোঁট ফেটেছে আমার। বর্ণ নেশাগ্রস্তের মতো ঘোর লাগা চোখে চেয়ে জানতে চায়, ট্রিটমেন্ট চাই? মেডিসিন লাগবে? অত্যাধিক পরিমাণে কাঁপছে সুখের সর্বাঙ্গ। আরও এক ধাপ এগিয়ে টুপ করে চুমু খেলো বর্ণের ঠোঁটে। এরপর চোখ বুজে উপর নিচ মাথা জাগায় হ্যাঁ বোধ। মুহূর্ত ব্যয় না করে এক ঝটকায় কোলে তুলে নিল তাকে বর্ণ। এগোতে এগোতে বলল সম্মোহনী কণ্ঠে, আর ইউ শিওর? তাহলে শুরু করা যাক। নতুন এক স্নিগ্ধ কোমল ভোরের সূচনা। পূর্বাভাস ছাড়াই ভোর রাতে হঠাৎ শহর ঝাঁপিয়ে ঝুম বৃষ্টি নেমেছে। যদিও এখন তার মাত্রা কমে রূপ নিয়েছে ঝিরিঝিরিতে। হাওয়ায় মৃদু সোদা গন্ধ। বাইরে যে বৃষ্টি হচ্ছে তার শব্দ কানে না পৌঁছালেও ঝাপসা গ্লাস বেয়ে জলের স্রোত বয়ে যাওয়া দেখে অজ্ঞাত হওয়ার কথা নয়। বেডে দুটো আত্মা, দুটো দেহ পরস্পরের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে। সুখ তখন সম্পূর্ণ চেতনায়।
একদৃষ্টে চেয়ে আছে ঘুমে কাবু বর্ণের মুখশ্রীতে, ঠোঁটে অদ্ভুত তৃপ্তিময় হাসিটা লেপ্টে। মানুষটা কত শান্তির ঘুমে আছে। আজকাল বর্ণকে আগের মতো স্লিপিং পিল নিতে কিংবা নিজের অনিয়ন্ত্রিত মস্তিষ্ককে সংযত করতে ঘন ঘন ইঞ্জেকশন পুশ করতে হয় না। ধীরে হাতটা বর্ণের চুলে গলিয়ে দেয় সুখ। ইচ্ছে মতো এলোমেলো করে দিতে লাগলো চুলগুলো। এতে বর্ণ সজাগ হলো না, বরং নড়ে চড়ে মুখ গুজে দিল বউফুলের গলায়। খোঁজা খোঁজা দাড়ির স্পর্শে সৃষ্ট শিরশিরে অনুভূতিটা দাঁতে দাঁত চেপে হজম করে নেয় সে। ঘাড় কাত করে কাচের জানালার দিকে শূন্যে দৃষ্টি ছুড়ল কোথায় যেন। তুফার বিয়েতে বয়োজ্যেষ্ঠরা কেউ কেউ বলাবলি করছিল, তখন থেকেই মস্তিষ্ক জুড়ে কথাগুলো আলোড়ন তুলেছে সুখের। কত মাস যে পেরিয়ে গেল বিয়ের, বর্ণ তাকে কখনো সেসবের প্রস্তাব রাখেনি। অবশ্য হেয়ালি করে প্রায় বলে, কবুল পড়লাম সে কখন, কিন্তু বাসরত এখন এলো না বউ। আর কত যোগ সাধু শেষে থাকতে হবে। সুইটহার্ট, লিখে দে, প্রহর গোনা শুরু করি।